আসসালামু আলাইকুম সবাইকে। আমি তাসিন অ্যান্ড ওয়েলকাম টু গাড়ি গল্প। আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা। এবং আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গাড়ি কেনার ক্ষেত্রে 2026 সালে বর্তমানে এসে কিছু প্রায়োরিটি বেসড, যে আমার কি প্রায়োরিটি থাকা উচিত। আপনার গাড়ি কেনার ক্ষেত্রে আপনার যদি কোনো মিস্টেক্স থেকে থাকে, সেই মিস্টেক্সগুলো নিয়েও এই ভিডিওতে কথা বলা হবে। সো আমি এতটুকু বলতে পারি, আপনি আমার এই ভিডিওটা দেখার পরে এতটুকু জ্ঞান নিতে পারবেন যে আপনার গাড়ি কেনার কিছু কনসেপশন চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? সো দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। তো আমার প্রথম কনসেপ্ট হলো, আমি একটা এক্সাম্পল দিয়ে শুরু করি ভিডিওটা আপনাদের বোঝার সাপেক্ষে। কয়েকদিন আগে আমি এইচএনএস অটোমোবাইলসে আমাদের যে গাড়ি আছে এক্সিও, সেই গাড়িটার জন্য কাগজের জন্য আমি আপডেট করার জন্য একটু গেছিলাম। ওইখানে একজন ভদ্র ব্যক্তি, উনি নতুন গাড়ি কিনবেন ওনার ফ্যামিলির জন্য, ফিল্ডার 2021 মডেল। ওটার প্রাইস আসছিল 31 লক্ষ টাকা। সো আমার সামনে, এবং ওই গাড়িটার গ্রেড হলো 4.5, এবং তার রিকোয়ারমেন্ট ছিল যে গাড়ি যাতে 4.5 বা 4 এর গ্রেডের নিচে না হয়। এবং সে যখন দাম দেখলো প্রাইস এত বেশি, তখন আসলে সে আর এইচএনএস থেকে গাড়িটা কিনতে পারলো না, চলে গেল। হয়তো সে অন্য কোথাও থেকে কিনবে বা সামহাও কিনবে, বাট তার কাছে প্রাইসটা বেশি মনে হয়েছে। এখন এই এক্সাম্পলটা দিয়ে আমি কি বোঝাতে চাইলাম, যে গ্রেড, গাড়ির অপশন গ্রেড, যেটা এই গ্রেড একটা ভাইটাল, মানে কি বলবো, প্রায়োরিটি থাকা উচিত আপনার গাড়ি কেনার সময়। আপনি যদি রিকন্ডিশন গাড়ি কিনেন, যেমন আমি বলি, অনেক আর গ্রেডের গাড়ি আছে যেগুলা অ্যাজ সিমিলার অ্যাজ গ্রেড 4.5। ঠিক আছে? আমি কিভাবে বলছি বিষয়টা দেখেন। গাড়ি কেনার সময় একটা বিষয় সবসময় মাথায় রাখবেন, গাড়ির বডি যত যাই হোক না কেন, গাড়ির হার্ট হইলো গাড়ির ইঞ্জিন। ঠিক আছে? গাড়ির চেসিস, আনলেস গাড়ির চেসিস আর গাড়ির ইঞ্জিন এই দুইটাতে কোনো টাচ না লাগছে, ততক্ষণ পর্যন্ত ওই গাড়িটাকে আপনি কনসিডার করেন। এবং যেহেতু রিকন্ডিশন গাড়ি, যদি বাইরের দেশে এই গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকে, যেগুলো আর গ্রেডের গাড়ির হয়ে থাকে মেজরিটি, কীরকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি হয়ে থাকে ওদের দেশে তো আসলে আমাদের দেশের মতন ট্রাফিক সিস্টেম না। দেখা যায় অ্যাক্সিডেন্ট বলতে পার্ক করতে গিয়ে দরজার এক সাইডে ঘষা খাইছে, পরে ওটা ওই দেশের থেকে রিপেয়ার হয়ে বাংলাদেশে আসছে। রিপেয়ার কারা করে? রিপেয়ার দেখবেন হয়তো টয়োটা থেকে কিনলে টয়োটার যারা অফিসিয়াল অথরাইজড যারা ওয়ার্কশপার আছে যারা, তাদের কাছ থেকে করে, বা জাপান থেকে করালে, বিদেশ থেকে বাইরের দেশে একটা কাজ, সেটা তো আসলে মানে আপনাকে আমার বুঝে বলতে হবে না সেটা কোয়ালিটিটা কিরকম হবে বা প্রোডাক্টটা কেমন হবে। ঠিক আছে? সো দেখা যায় ওই দরজাটা, ওই ঘষাটা খাওয়ার পর ওই দরজাটা রিপেয়ার করা হয়, রং করে দেওয়া হয়। তো আপনার সামনে যদি এই গাড়িটা দেওয়া হয়, আপনি ধরতে পারবেন না দেখে যে এই গাড়িটার দরজাটার এই অবস্থা হয়েছে। বাট একটা ঘষা খাওয়ার জন্য ওই গাড়িটা গ্রেড দেখবেন গ্রেড 4.5 থেকে 3-তে চলে আসছে বা 3.5-এ চলে আসছে। এরকমই গাড়ির ধরন, কথার কথা, আর গ্রেডের গাড়ি কি হয়, আর গ্রেডের গাড়ি প্রচুর মানে ছোট ছোট মাইনাস স্ক্র্যাচ বলেন, মাইর খাওয়া বলেন, এগুলো থাকে। হ্যাঁ? সো ধরুন আপনার অপশন শিটে দেখতেছেন ব্যাক সাইডে ডোরে বাম দিকে একটা ঘষা খাইছিল, ডান দিকে একটা ঘষা খাইছে, পিছের বাম্পারে একটা ঘষা খাইছে। ডাজেন্ট ম্যাটার ভাই, এইগুলোর দিকে, এই জিনিসগুলোর জন্য আপনি একটা আর গ্রেডের গাড়িকে অ্যাভয়েড করবেন, এমন বোকামি করবেন না। ঠিক আছে? 4.5 ইজ লাক্সারি। অ্যান্ড আমি যে ধরনের কন্ডিশন বললাম আর গ্রেডের ক্ষেত্রে, এটা হলো আপনার নিড। আপনার নিড হইলো কম প্রাইসে আপনি যত ভালো আউটপুট পাইতে পারেন, যত ভালো গাড়ি পাইতে পারেন, সেটা আর গ্রেডের গাড়ি আপনাকে দিতে পারবে, বাট কম প্রাইসে তুলনামূলক। আমি কিন্তু বলছিলাম একটা কথা, যে আপনার গাড়ির ইঞ্জিন আর আপনার গাড়ির চেসিস, এই দুটাতে যতক্ষণ টাচ না লাগতেছে আপনি গাড়িটাকে কনসিডারেশন নেন। ঠিক আছে? এই দুইটা কথা মনে রাখেন। আমার ফার্স্ট প্রায়োরিটি, আপনি যদি রিকন্ডিশন গাড়ি নিয়ে থাকেন, ব্র্যান্ড নিউ নিলে তো সেটা আলাদা বিষয়। এই গ্রেড পয়েন্টটা আপনাকে আমি ক্লিয়ার করে দিলাম। আপনার যদি আরও কনফিউশন থাকে গ্রেড পয়েন্টে, আপনি কমেন্ট করেন, আমি অবশ্যই আপনাকে রিপ্লাই দিব যে ভাই আপনার কনফিউশন এখানে, আপনার সলিউশনটা এটা। আমি চেষ্টা করবো, অবশ্যই দিব। আচ্ছা, তাহলে এবার আমরা আমাদের ভিডিওর সেকেন্ড পয়েন্টে যাই। দ্বিতীয় যে ভুলটা আপনারা করে থাকেন বা মিস্টেক বলতে পারেন, আপনাদের গাড়ি কেনার ক্ষেত্রে প্রায়োরিটি একটা দেন, থাকে মনের ভিতরে আমি এটা চাই, বাট কেনার পরে ওই জিনিসটা ফুলফিল হয় না আপনার গাড়ি কেনার পরে। সেটা হইলো যে আপনি চান বাংলা ভাষায় বলতে গেলে জিপ গাড়ি।
আপনার বাজেট 25 লাখ 30 লাখ, আপনি নেবেন রিকন্ডিশন অথবা ব্র্যান্ড নিউ। আবার আপনার জিপ গাড়িতে আপনার কমফোর্টটাও লাগবে, একটা মিনিমাম কমফোর্ট লাগবে। ধরেন কথার কথা আমি আপনাকে উদাহরণস্বরূপ বোঝাচ্ছি, আমরা যখন উবারে চড়ি, আমরা তো এক্সিও গাড়িতে চড়ি, ফিল্ডের গাড়িতে চড়ি, আমরা জানি এই গাড়িগুলো কমফোর্টটা কেমন হয়। সো ধরেন আমি একজন এক্সিও ইউজার, আমি একটা জিপ গাড়ি কিনতে চাচ্ছি, আমার পকেটে 30 লক্ষ টাকা আছে বা 25 লক্ষ টাকা আছে। এখন জিপ গাড়ি আমার বাজেটের ভেতরে আমি আর পাশে খুঁজে দেখলাম জিপ গাড়ি এই দামের ভেতরে সিএইচআর আছে, একটু 19-20 একটু বাড়ালে বা একটু কমালে আমি সিএইচআর পাচ্ছি, একটু উঁচা গাড়ি। আর কি কোনো গাড়ি আছে? না, এই গাড়িটাই সবচেয়ে কমন বর্তমানে আমাদের দেশে। তারপর হুন্ডা ভ্যাজেল আছে, যদিও এখন খুব রেয়ার, খুব একটা বেশি আমি দেখি না। সো আপনি ধরেন সিএইচআর বা ভ্যাজেল দেখলেন এবং আপনার কিনতে ইচ্ছা হলো যে আমি তো উঁচু গাড়ি কিনবো, আমি কিনি এই গাড়িগুলো, আমার বাজেটটা তো এই আশেপাশে আমি পেয়ে যাচ্ছি, একটা নিয়ে নিই। আপনি বুঝেন আমি এক্সিও চালাচ্ছি, আমি আপগ্রেড করতে চাচ্ছি, আমার একটা জিপ গাড়ির স্বপ্ন আছে যেটা আমাকে কমফোর্ট দিবে এবং আমি উঁচু গাড়ি কি চালাবো। সো আমি গেলাম শোরুমে, আমি জিপ গাড়িটা কিনলাম, কেনার পর চালানোর পর আমি ফিল করলাম গাড়িটাতে আমি আমার এক্সিওর মতন টেনে মজা পাচ্ছি না। তো টেনে বাজা, আমার তো প্রায়োরিটি ছিল কমফোর্ট। আমি না কমফোর্টে কোনো আহামরি চেঞ্জ দেখতেছি না, আমার কাছে 19-20 সেম সেম। আচ্ছা ঠিক আছে, খালি সিটটা একটু বড় লেদারের, এছাড়া আহামরি তো কোনো চেঞ্জ হতেছি না। আমি 30 লাখ টাকা ইনভেস্ট করছি, 35 লাখ টাকা ইনভেস্ট করছি, কই? আপনার প্রায়োরিটি কি ছিল? আমি একটা জিপ গাড়ি চালাবো এবং সেটা কমফোর্ট দিবে আমাকে মোটামুটি একটা লেভেলে, কিন্তু আপনি এক্সিও থেকে আপগ্রেড করে কোনো আপগ্রেডেশনই ফিল করতে পারতেছেন না। খালি ওটার বডিটা একটা এসইউভি মানে জিপ টাইপের, ঠিক আছে? সো আসলে বিষয়টা আমি এটা বোঝাতে চাইলাম আমার 2 নম্বর পয়েন্টে, যে আপনার বাজেট যদি কম থাকে, লাইক এই যে 30-35, আপনি এই ধরনের জিপ গাড়ি নিয়ে কমফোর্ট জিনিসটাকে প্রায়োরিটি লিস্টে রাখেন না। যদি আপনার শখ থেকে আপনার জিপ গাড়ি থাকবে আর কমফোর্ট আপনার মানে হইলে হবে, আমার এক্সিওর মতন নিলেও হবে কমফোর্ট, আর আমার টানাটুনির ইচ্ছা নাই, দেন ইয়েস গো ফর ইট। সিএইচআর যদিও খুব ভালো টানে, আমি নিজের ব্যক্তিগতভাবে সিএইচআর এর সাথে এক্সিওর টানাটানি করছিলাম একবার মাওয়া হাইওয়ে এক্সপ্রেস। আমি না, আমার পাশে ড্রাইভার ভাই ছিলেন, উনি, আমি পাশেই ছিলাম। সিএইচআর এর পাওয়ার যথেষ্ট আছে, ভ্যাজেলও পাওয়ার যথেষ্ট আছে, বাট ওই যে কমফোর্ট, বিশেষ করে ভ্যাজেলে ভাই কমফোর্টের নাম ভুলে যান, কোনো কমফোর্ট নাই, জাস্ট দেখতে একটু উঁচা টাইপের গাড়ি এই, ঠিক আছে? আপনি যদি মিনিমাম একটা কমফোর্ট চান, একটা মানে লাইক একটা গ্যাপ চান আপনি, যে আমি দেখতেছি একটা মানে পার্থক্য দেখতেছি, আপনাকে আমি বলবো হুন্ডাইয়ের গাড়ি নেন, ব্র্যান্ড নিউ, ঠিক আছে? ওইটার মোস্ট প্রবলি আমার মডেলটা মনে করতেছে না, ওটার বেস প্রাইস মনে হয় 29,50,000 বা 40 লক্ষ টাকা থেকে শুরু হয় হুন্ডাইয়ের গাড়ি। আমি আপনাকে ওই গাড়িটা প্রেফার করবো ভাই। ওভারঅল সব কিছু দেখলে আপনি মানে আপনি টেস্ট ড্রাইভ দিতে পারবেন, আপনি দেখলে বুঝতে পারবেন যে বিষয়টা কতটা পার্থক্য আপনার জন্য, এবং আপনি কি ওইটা চালায় মজা পাইতেছেন কিনা, ঠিক আছে? সানরুফ টানরুফ সব আছে, হেভি ফিল, একদম জিপ গাড়ি, ঠিক আছে? যারা জিপ এই সেকেন্ড পার্টটা তাদের জন্যই ছিল, যে আসলে আমি এটাই বুঝাতে চাইতেছি যে আপনার প্রায়োরিটি, আপনি চাচ্ছেন জিপ গাড়ি, চাচ্ছেন একটা আপগ্রেডেশন, এক্সিও থেকে গিয়ে কোনো আপগ্রেডেশনই পাচ্ছেন না, এক্সিওর মতন চালায় মজা পাইতেছেন না। আমি একটা কথা আপনাকে সোজাসুজি বলে দিই, সিডেন চালায় আপনি যে মজাটা পাবেন, একটা জিপ গাড়ি চালায় মজাটা পাবেন না ঢাকা শহরের রোডে। আবার ধরেন আপনি গেছেন বান্দরবন, ঠিক আছে, বা পাহাড়ি টাইপের এলাকা, কাদা মাটি, ওইসব জায়গায় আপনি একটা জিপ চালাই যে মজাটা পাবেন, একটা সিডেন চালাই সেই মজাটা পাবেন না, ঠিক আছে? এখানে সিএইচআর ভ্যাজেল আসলে ওই কাদামাটির ক্ষেত্রে খুব একটা যে ভালো পারফর্ম করতে পারবে এমন না, যেহেতু ওইটাও টু হুইলার আর এটাকে পিওর এসইউভি আমরা বলতে পারি না, ঠিক আছে? যেগুলো অথেন্টিক জিপ গাড়ি একদম জেনুইন, ওইগুলোর দাম অনেক বেশি ভাই, মানে লাইক 70-80 পর্যন্ত যাইতে হবে আপনাকে অ্যাটলিস্ট, ঠিক আছে? লাইক ফর এক্সাম্পল হ্যারিয়ার ধরে নেন, ঠিক আছে, 70-60 পেয়ে যাবেন আপনি সেকেন্ড হ্যান্ড মার্কেটে, এরকম। সো আপনি
আগে এই বিষয়টা ক্লিয়ার করে নেন, আপনি সিডান গাড়িতে থাকবেন নাকি আপনি এসইউভি গাড়িতে থাকবেন চান। আপনার প্রায়োরিটি যদি কমফোর্ট হয়ে থাকে, ড্রাইভ করে ফান হইতে থাকে, মানে ফান নিতে চান ড্রাইভ করে, কমফোর্ট লাগে, আমি আপনাকে প্রেফার করবো ভাই সিডান নেন। আমি ব্যক্তিগতভাবে ফিল করছি গাড়ি যত নিচে থাকে, গাড়ি টেনে চালায় সব কিছু করে বেশি মজা। বিশেষ করে যেহেতু আমাদের একটা এক্সিও আছে, আমি এক্সিও চালাই। এক্সিওর বিশেষত্বটা কি, আমি যেটা ফিল করছি, এটা ইনস্ট্যান্ট যে কোনো জায়গা থেকে বের করে আনা যায়। এটা খুব ছোট সাইজের, তো কম্প্যাক্ট সাইজের, এবং ঢাকা সিটির জন্য তো এটার চাইতে বেটার। লাইক আমার না একটু ছোট গাড়ি পছন্দ, সেই হিসাবে বলতেছি আমার জন্য এক্সিও চাইতে বেটার কোনো গাড়ি নেই। হ্যাঁ, প্রোবক্স আছে আরও ছোট, আমার জন্য আরও ভালো। গাড়ি যত ছোট হবে আমার জন্য ততই ভালো। তবে সব কিছু মিলাই দেখলে এক্সিও আমার কাছে খুব ভালো লাগে। এলিয়ন প্রিমিও আমি চালাইছি, এলিয়ন চালাইছি, একটা প্রিমিও চালাইছি। আমার কাছে ডিফারেন্স মনে হয়েছে এলিয়ন প্রিমিও এক্সিওর ভেতরে। এলিয়ন আর প্রিমিওতে আমি খুব একটা ডিফারেন্স পাইনি, এক্সিওতে আমি ডিফারেন্স পাইছি, একটা বড় ডিফারেন্স পাইছি। মানে এক্সিও থেকে এলিয়নে বা এক্সিও থেকে প্রিমিওতে একটা বড় বিশাল ডিফারেন্স পাইছি। ডিফারেন্সটা শুধু এমনই না যে পিছিয়ে বসে আরাম। আমি অ্যাজ আ ড্রাইভার আমি যখন চালাইছি, এক্সিওর লাইক গাড়িটা পুশ করার ক্ষমতা, এলিয়ন প্রিমিয়ার পুশ করার ক্ষমতা তো অনেক পার্থক্য পাইছি আমি। এবং এক্সিওর ব্রেক এবং এলিয়ন প্রিমিয়ার ব্রেক ডিফারেন্টভাবে কাজ করে, সেমভাবে কাজ করে না, ঠিক আছে। এক্সিওর ব্রেকটা কেমন আমি আপনাকে বলি, আপনি যত চাপেন গাড়ি তত তাড়াতাড়ি থামলো, মানে তত জোরে ব্রেকটা লাগলো। এলিয়ন প্রিমিয়ার ক্ষেত্রে ব্রেকটা একটু ডিফারেন্ট ভাই, মানে কীভাবে বোঝে এটা আসলে বলে বোঝানো যাবে না, তবে ব্রেকটা ডিফারেন্ট, এক্সিওর মতন না। এলিয়ন প্রিমিয়র গাড়ির মেকানিজমে অনেক ডিফারেন্স আছে এক্সিও থেকে, এবং এটা একটা আপগ্রেডেশন। এই কথাটা এখানে যায় যে এক্সিও থেকে এলিয়ন প্রিমিয়র, বাট আপনি যদি একটা এক্সিও থেকে কথার কথা হোন্ডা ভ্যাজেল বা সিএচএ নেন, ওইটাকে আসলে আমি আপগ্রেডেশন বলতে পারবো না বর্তমানে 2026 সালে এসে। সো আপনার বাজেট যদি 30 লাখ 25 লাখ এমন হয়ে থাকে, আপনার স্বপ্ন জিপ গাড়ি হয়ে থাকে, আমি বলবো ভাই এই বাজেটে জিপ গাড়ি নিয়ে চালাই মজা পাবেন না খুব একটা, আহমরি। সিএচএর ট্রেনে মজা, তবে ওই যে আমি বললাম যে আসলে সব কিছু তো আর একসাথে যায় না। একটা আপগ্রেডেশনের কথাটা যখন বলছি না, তখন আমি বুঝাতে চাইছি যে আসলে কমফোর্টটা ওইভাবে পাবেন না, মানে আপগ্রেডেশনটা ফিল করবেন না আহামরি কিছু, ঠিক আছে। এই একটা বিষয় গেল যে প্রায়োরিটি যদি জিপ হয়ে থাকে, সিডান হয়ে থাকে, এই বিষয়টা কনসেপ্টটা ক্লিয়ার করলাম। আর প্রথম কনসেপ্টটা ছিল গ্রেড নিয়ে, যে গ্রেডের বিষয়টা আসলে খুব ইম্পর্টেন্ট। আর একটা বিষয় আর কি আছে আপনারা মিস্টেক করে থাকেন, দাঁড়ান আমাকে একটু ভাবতে দেন। আমি একদম জেনুইন ভিডিও করতেছি উইদাউট এনি স্ক্রিপ্ট, এর জন্য আমার ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে, একটু ডিস্টার্বিং লাগতে পারে, বাট সরি, আমি আপনাকে একদম জেনুইন কথা বলতে চাচ্ছি, ঠিক আছে। আর কি মিস্টেক করে থাকেন আপনারা গাড়ি কেনার সময়? হ্যাঁ, পাইছি 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 আপনারা গাড়ি কেনার সময় হাইব্রিড আর নন হাইব্রিডে খুবই টেন্স থাকেন। পার্সোনালি আমার ব্যক্তিগতভাবে আমি আপনাদেরকে উপদেশ দিচ্ছি না, আমি ব্যক্তিগতভাবে হাইব্রিড অ্যাভয়েড করি। অলদো আমরা যে বিল্ডিং থেকে এখানে হাইব্রিড গাড়ি আছে, লাইক 2 বছর মতন বয়স হয়ে গেছে মোস্ট প্রবলি, আজ পর্যন্ত শুনিনি ব্যাটারি কোনো ডিস্টার্ব দিচ্ছে। আর বাট এমনও কেস আমি শুনছি আমার রিলেটিভ ব্যাটারি বসে গেছে, গাড়ির দরজা পর্যন্ত খুলতেছে না, বাটন দিয়ে চাবি দিয়ে খুলতে হয়েছে পরে, এতটা ডিস্টার্ব হাইব্রিড। আমার ব্যক্তিগত মতামত এটা, আমি আপনাকে এটা উপদেশ দিতেছি না যে আপনি হাইব্রিড নিয়েন না, আপনি নিতে চাইলে নিতে পারেন হাইব্রিড। আপনি যদি বলেন আমাকে প্র্যাকটিক্যালিটি, মানে প্র্যাকটিক্যাল হিসেবে ভেবে চিন্তে দেখতে, বাংলাদেশ হাইব্রিডের দিকে যাচ্ছে, বাট আসলে হাইব্রিডের যদি দেখেন ওভারঅল কস্ট, মেকানিক একে পাওয়া যায় না, একটা ডিসঅ্যাডভান্টেজ। আপনি মেকানিক পেয়ে গেলেও 60 বেশি টাকা খরচ হয় আপনার গ্যাসোলিন ইঞ্জিনের থেকে। তৃতীয়ত ভাই হাইব্রিড গাড়ির পার্টস পাতি একটু ডিফারেন্স আছে নর্মাল গ্যাসোলিন গাড়ি থেকে। ডিফারেন্স বলতে আমি বলতেছি না লুকিং গ্লাসে ডিফারেন্স, গাড়ি কোনো বডি পার্টস পাতিতে লাইক ইঞ্জিনের সাইডটাতে ডিফারেন্স আছে, সেম মেকানিজম না, ঠিক আছে। আর তৃতীয়ত আমার কাছে হাইব্রিডটা কেন আমি নিব না, সবচেয়ে বড় কারণ কি, আমরা বলি হাইব্রিড সেভিংস করে, হ্যাঁ সেভিংস করাই, বাট
থিং ইজ হাইব্রিডের ব্যাটারি তো একটা না একটা টাইম পর নষ্ট হবে, আর সেটা যদি আমার কাছে থাকা অবস্থায় নষ্ট হয়ে যায়, ভাই আমি সিরিয়াসলি একটা গাড়ির পিছিয়ে একবার 1.5 লক্ষ টাকা একটা মানে নর্মাল ব্যাটারি লাগাইতে গেলেও আর একটা ভালো কোয়ালিটির রিকন্ডিশন ব্যাটারি নিতে গেলে আমার 2.5 লাখ থেকে 3 লাখ টাকা, এত টাকা আসলে ভাই আমি ইনভেস্ট করাটা এট এ মুভমেন্ট একদম সাডেনলি আমার পক্ষে আসলে এটা প্র্যাকটিক্যাল না হাইব্রিড গাড়ির ক্ষেত্রে। কারণ আমরা হাইব্রিড গাড়ি আমি কেন বলতেছি, এটা আমি কাদের জন্য বলতেছি, যারা আপনারা 20 লাখ 25 লাখ 30 লাখ বাজেটের ভিতরে একটা হাইব্রিড গাড়ি কিনবেন। কি কিনবেন আপনি? এক্সা কিনবেন, গ্রেস কিনবেন, ফিল্ডার কিনবেন, আর কি পাওয়া যায় হাইব্রিড? এই তো এইগুলোই পাওয়া যায়। হাইব্রিড আর কি গাড়ি কিনবেন আপনি আপনার এই বাজেটের ভিতরে 20 25 30-এর ভিতরে? সিএচআর কিনতে পারেন অনেকে এই বাজেটের ভিতরে। সো এই সবগুলা গাড়ি কিন্তু ধরেন কারা কেনে, লাইক মিডল ক্লাস, আমাদের মতন মিডল ক্লাসটাই কিনে। এবং আমাদের জন্য 3 লাখ টাকা একটা সাডেন টাইম মানে ইনভেস্ট করা ইজ হিউজ। যদি আপনি এমন হইতো আপনি 1.5 কোটি টাকার হাইব্রিড গাড়ি কিনতেছেন, তখন দ্যাট ডাজন্ট ম্যাটার। আপনার জন্য 3 লাখ টাকা হঠাৎ করে ইনভেস্ট করার কোনো ম্যাটার না। বাট ফর আস লাইক মিডল ক্লাস এটা একটা হিউজ ইনভেস্টমেন্ট। এটা আমার একটা মেজর কারণ যে আমি হাইব্রিডের দিকে যাই না। মানে আমাকে যদি সহজ কথা বলতে বলেন যে আমি বলবো হাইব্রিড ইজ লাইক মেয়ে মানুষ আর গ্যাসোলিন ইঞ্জিন ছেলে মানুষের মতন। ছেলে রেডি হয়ে চলে যেতে পারে, মেয়েদের অনেক টাইম লাগে, অনেক নখরা দেখতে হয়, অনেক মানে অনেক কিছুই আছে যেগুলো ম্যাটার করে। হাইব্রিড একটু ডিস্টার্ব আছে আমার কাছে, আমার ব্যক্তিগত, আমি কিন্তু উপদেশ দিতেছি না। প্র্যাকটিক্যালি দেখতে গেলে বর্তমান যুগ হাইব্রিডের দিকে যাচ্ছে, বাট বাংলাদেশ সেই দিক থেকে পিছিয়ে আছে। প্র্যাকটিক্যালিটি দেখতে গেলে আমাদের দেশে হাইব্রিড আমি নিতে এখনো না করবো, নিতে চাইলে আজ থেকে 10 বছর পরে নেন, একদম মন খুলে 10 বছর পরে নেন, এখন না, নট নাও, ঠিক আছে? যদিও বা হাইব্রিড গাড়ি সস্তা বলতে 30 লাখের গাড়ি গ্যাসোলিন, ওটা আপনি হাইব্রিড নিতে গেলে 2-3 লাখ টাকার একটা গ্যাপ পাবেন, ঠিক আছে? ওটা ডিউটিটা একটু কম লাগে, আমাদের দেশে ডিউটিটা কম লাগে, বাট প্র্যাকটিক্যালি আসলে এটা প্র্যাকটিক্যাল না, মানে কেনাটা আমার কাছে মনে হয় ওয়েস্ট অফ মানি। হ্যাঁ, পাইছি। আপনারা ডাউট করেন আপনারা কি ডিজেল ইঞ্জিনের গাড়ি কিনবেন নাকি অকটেন ড্রিভেন গাড়ি কিনবেন। আমি আপনাদের একটা বিষয় কনফার্ম করে দিই, কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। আপনি যদি ডিজেল গাড়ি কিনেন তাহলে আপনার গাড়ির ভিতরে প্রচুর পরিমাণে ইঞ্জিনের আওয়াজ আসবে, প্রচুর পরিমাণে মধ্যে কম্পেয়ার টু অকটেন। হ্যাঁ, আপনি আওয়াজ পাবেন, আপনার গাড়ি কাঁপবে ডিজেল ইঞ্জিনের কারণে। আর অকটেন ড্রিভেন যে গাড়িগুলো হয় এগুলো খুব সাইলেন্ট হয় কম্পেয়ার টু ডিজেল, ঠিক আছে? ধরেন আপনি ওই যে এক্সিও, করোলা, ফিল্ডার, উবারে যে ধরনের আওয়াজ পান না, ডিজেল ইঞ্জিনে এর চাইতে বেশি আওয়াজ পাবেন আপনার গাড়ির ভিতরে, ঠিক আছে? আমি সহজ ভাষায় বুঝাইলাম আর কি। যদি আপনি আমাকে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিতে বলেন, 90s আমলে যে পাজেরো গাড়িগুলো আছে না, একটা ভালো মোটামুটি কন্ডিশনের গাড়ির ভিতরে ঢুকলে আপনি বুঝতে পারবেন যে ভেতরে ঠিক কতটুকু আওয়াজ আসে। একটা প্রাডো যখন অন করা হয় দেখবেন গাড়ির ইঞ্জিন কাঁপে, ডিজেল ইঞ্জিনগুলো। আর আপনি একটা অকটেন ড্রিভেন গাড়ির ইঞ্জিনটা যখন স্টার্ট দিবেন তখন কম্পেয়ার টু ডিজেল এত কাঁপাকাঁপি করে না আর এত আওয়াজ করে না, ঠিক আছে? ডিজেল ইঞ্জিন একটু কাঁপাকাঁপি বেশি করে এবং আওয়াজ বেশি প্রডিউস করে। বাট অন দি আদার সাইড ডিজেল ইঞ্জিন বেশি ফুয়েল এফিশিয়েন্ট। ধরুন অকটেনে আমার এক্সিও ঢাকা শহরে 7 থেকে 8 দেয়, ডিজেল এটা 10 থেকে 12 দিবে, ঠিক আছে? প্র্যাকটিক্যাল বোঝার সাপেক্ষে আমি আপনাকে বলছি। আমার অকটেন 7 থেকে 8 দিচ্ছে এক্সিওতে, যদি আমার এক্সিওটা ডিজেল গাড়ি হইতো তাহলে এটা 10 থেকে 12 দিত। ওকে, যদি আপনার অতিরিক্ত নয়েজ, একটু হালকা ভাইব্রেশনে কোনো অসুবিধা না থাকে, ইউ গো ফর ডিজেল। এফিশিয়েন্ট বেশি, ডিজেলের দাম কম। আর ডিজেল তো আসলে অনেক পুরনো মেকানিজম, সো এখানে মেকানিক্সও খুব, আপনি সব জায়গায় মোটামুটি মেকানিক পেয়ে যাবেন, এটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না। যদি আপনি চান আপনি একটা গাড়ি কিনবেন এবং গাড়িটা 100% একদম জেনুইন র হইতে হবে, দেন আমি আপনাকে প্রেফার করব কিছু গাড়ি দেখবেন, এক্সিও, এলিয়ন, প্রিমিয়ার, সব গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য। কিছু গাড়ি দেখবেন অ্যালয় রিলটা থাকে না, অ্যালয় হুইলটা থাকে না, অ্যালয় থাকে না, ওইটা স্টিলের একটা গোল অ্যালয় মানে রিল থাকে, ওইটার উপরে প্লাস্টিকের একটা কেস বসায় দেয়, দিয়ে ওটা চাকা। কিন্তু অথেন্টিক যেই অ্যালয়টা থাকে ওইটা না, ঠিক আছে? এখন এতে কি 4টা চাকায় যদি কোনো একটা কোম্পানি
যদি আপনার 4টা চাকায় অ্যালয়ের জায়গায় স্টিলের হুইলটা দিয়ে দেয় আর প্লাস্টিক কেস লাগাই দেয় বাইরে, দেন ওরা ওইখানে মিনিমাম 50,000 থেকে 1 লক্ষ টাকা, প্রায় লাখখানিক সেভিংস করে ফেলবে। আপনি যখন কিনবেন তখন আপনি যদি দেখেন আপনার গাড়িটা, কথার কথা আমি আপনাকে বুঝিয়ে বলছি, একটা সেম গ্রেডের গাড়ি আপনি একটা শোরুমে দেখলেন 31 লক্ষ, আরেকটা শোরুমে দেখতেছেন 29 লক্ষ, গ্রেড সেম, গাড়ির কালার সেম, গাড়ির মডেল সেম, গাড়ির প্যাকেজ সেম, গাড়ির মাইলেজও সেম সেম, ঠিক আছে? বাট গাড়ি একটা জায়গায় 29 লাখ, একটা জায়গায় 31 লাখ। কারণ কি? ভালো করে দেখবেন গাড়িটার চাকায় কি অ্যালয় হুইল আছে নাকি স্টিলের হুইল আছে। এখানে অনেক বড় একটা প্রাইস গ্যাপ হয়ে যায়, এবং প্র্যাকটিক্যালি চালালেও লং টার্মে আপনি এটা ফিল করতে পারবেন অ্যালয় হুইল আসলে ইম্পর্টেন্ট, ঠিক আছে? স্টিলের হুইলের থেকে অ্যালয় হুইল বেটার। এটা একটা গেল, যাতে আপনি না ঠকেন গাড়ি কেনার সময়। আমার কাছে মনে হয় আমরা আর কোনো ভুল করি না। যদি করে থাকি, আপনার যদি কোনো কনফিউশন থাকে আপনি আমাকে কমেন্টে বলতে পারেন, আমি আপনাকে অবশ্যই অ্যান্সার দিয়ে হেল্প করার চেষ্টা করব। যদি ভিডিওটা আপনার ভালো লাগে দেন অবভিয়াসলি ফলো করুন, লাইক করুন, শেয়ার করুন। আশা করি আপনাদের কোয়েশ্চেনের উপরে আমি নতুন নতুন ভিডিও এনে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে পারবো, এবং বাইরের দেশের অটোমোবাইল ইন্ডাস্ট্রি যতটা বড়, লাইক ফর এক্সাম্পল ইন্ডিয়া, পাকিস্তান, ইউএসএ, জার্মানি, আমাদের দেশের অটোমোবাইল ইন্ডাস্ট্রিটা ওই পরিমাণে বড় না, ঠিক আছে? আর আমাদের দেশে এই ধরনের কন্টেন্টও আসলে খুব একটা পাওয়া যায় না, র কন্টেন্ট হেল্প করে। আর পাওয়া গেলেও আপনি আপনার ইনফরমেশনটা পান না, যে আপনি যেটা জানতে চান সেটা পান না। সো আপনি যদি আরও কোনো কনফিউশন থেকে থাকে আপনি অবভিয়াসলি কমেন্ট সেকশনের নিচে লিখেন, আমি আপনাকে অবভিয়াসলি আনসার করবো ভাই, ঠিক আছে? আর আপনার যদি ভিডিওটা ভালো লাগে দেন একটা লাইক করে দেন, আপনার একটা লাইক আমাকে ইন্সপায়ার করবে আরও অনেক। অ্যান্ড আজকে বৃহস্পতিবার, আমার এই চ্যানেলে প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে ভিডিও রিলিজ হবে। থ্যাংকস ফর ওয়াচিং দি ভিডিও ভাইয়া। আজকের জন্য টাটা ভাইয়া পুরা, থ্যাংকস।